আমাদের পায়রা বন্দর বর্তমান আমাদের একটা থার্ড সিপোর্ট হিসাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়েছে। তো আমরা পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্প পরিচালক আমি। সেই সুবাদে এটা প্রকল্পের মেয়াদ আসলে 1 জানুয়ারি 2019 থেকে নির্ধারণ করা হয়েছিল ডিসেম্বর 2021 পর্যন্ত। তো সেখানে প্রকল্পের মেয়াদ ছিল 36 মাস। 36 মাস থেকে 30 মাস ছিল ঠিকাদারের কাজ সম্পাদনের সময়, আর 6 মাস ছিল ডিজাইন পিরিয়ড, কনসালটেন্ট ডিজাইন করবে। তো ওই ডিপিপিতে মূল সমস্যা ছিল সেখানে কনসালটেন্ট নিয়োগের জন্য যে 6 মাস সময় লাগবে সেটা ধরা হয় নাই। তারপরে হচ্ছে আমাদের ঠিকাদার নিয়োগ করতে, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর নিয়োগ করতে প্রায় 6 মাসের মতো সময় ব্যয় হয়, সেটাও ধরা হয় নাই। এবং ডিজাইন পিরিয়ড ধরা হয়েছে 6 মাস। তো এখানে আমাদের রামনামাজ চ্যানেল এবং আন্দারমানিক রিভার এগুলার আমাদের ব্রিজ নির্মাণ করা হবে, যেটি নির্মাণ করা হবে সেটার জন্য হাইড্রোলজিক্যাল মরফোলজিক্যাল স্টাডি দরকার ছিল। তারপরে হচ্ছে সয়েল টেস্ট করার দরকার ছিল। তো নদীতে সয়েল টেস্ট করে এবং হাইড্রোলজিক্যাল মরফোলজিক্যাল টেস্ট করতে প্রায় 6 মাসের মতো সময় লাগবে, যেটা কনসিডার করা হয় না। ফলে মূল ডিপিপিতে 18 মাস সময় কম ধরা ছিল। সেটার জন্য প্রথমবার আমরা ডিপিপির মেয়াদ বৃদ্ধি করি, কারণ আমরা কনসালটেন্ট নিয়োগ করে কাজ সম্পাদন করা সম্ভব ছিল না। এই জন্য এখানে 18 মাস সময় বৃদ্ধি পাইছে। আর সেই সময় আমাদের ব্রিজ নির্মাণ কাজে আমাদের ডিপিপিতে ধরা ছিল 480 কোটি টাকা। তখন লেবুখালী ব্রিজ নির্মাণ কাজ চলমান ছিল। লেবুখালী নির্মাণ আমাদের সমান ব্রিজ, একই রকম ব্রিজ, ওদের খরচ হয়েছে 1450 কোটি টাকা, অথচ আমাদের ডিপিপিতে 450 কোটি টাকা, 480 কোটি টাকা ছিল। ফলে এটা কনসালটেন্ট যখন ডিজাইন করতে গিয়ে এটা 888 কোটি টাকা হয়েছে। ফলে এখানে টাকা প্রায় 440 কোটি টাকার মতো বেড়েছে। তারপরে হচ্ছে আমাদের জেটি নির্মাণ কাজে আমাদের ডিপিপিতে ধরা ছিল, জেটির ফাইল ধরা ছিল 900 মিলিমিটার ডায়া, অথচ ডিজাইন করতে গিয়ে দেখা গেছে এটা 1200 মিলিমিটার ডায়া হয়েছে এবং ফাইলের ল্যাংথ বৃদ্ধি পেয়েছে। ফলে জেটি এবং ইয়ার দুইটাতেই কিছু টাকা বৃদ্ধি পাইছে। এটা মিলে এই জন্য আমরা প্রথমবার ডিপিপি রিভিশন করা লাগছে। ওখানে আমাদের প্রায় 1000 কোটি টাকার মতো বাড়ছে এবং সময় বাড়ছে 18 মাস। তো পুনর্নির্ধারিত সময় হচ্ছে জুন 2023। তখন এরপর আমরা টেন্ডার করলাম, টেন্ডার করছি। আমরা টেন্ডার করার পর যখন চুক্তি করতে গেছি, টেন্ডার করে আমরা মূল্যায়ন প্রতিবেদন মিনিস্ট্রি যখন পাঠাইছি, তখনই করোনার লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর এই লকডাউনের মধ্যে আমরা এটা পাস করার ব্যবস্থা করতে পারছি। তো 27 জুন 2000 সনে আমরা ইয়ার্ড নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর করতে পারছি এবং 28 জুলাই 2020 সনে জেটি নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর করতে পারছে। কিন্তু তখন ঠিকাদারের উপস্থিতি ছিল না, করোনার কারণে তারা আসতে পারে নাই। নভেম্বর মাসে যখন সীমিত আকারে বিমান চালু হয়েছে, তখন তারা আস্তে আস্তে আসা শুরু করছে এবং জানুয়ারির মধ্যে ওরা মোটামুটি আসতে পারছে। তারপর মোবিলাইজেশন করে আমরা এপ্রিল 2021 থেকে কাজ শুরু করতে পারছি। ফলে ওইখানে প্রায় 9 মাসের মতো সময় নষ্ট হয়েছে করোনার কারণে এবং লকডাউনের কারণে। তখন জাহাজের স্বল্পতা, আন্তর্জাতিক রুটে জাহাজের স্বল্পতা, তারপর বিমানের স্বল্পতা, এগুলোর কারণে মালামাল আনতেও সমস্যা হয়েছিল। তারপরে 2021-22 অর্থ বছরে আমাদের প্রজেক্টটা বি ক্যাটাগরিতে ফেলে দেয়। বি ক্যাটাগরিতে ফেলে দেওয়ার পর আমরা বরাদ্দ আরও আমাদের কমে যায়। তো এইভাবে প্রতি বছর যখন আমরা যখন কাজ করতে গেছি, তখন দেখা গেল যে আমাদের পরের অর্থ বছরে আমাদের বি ক্যাটাগরিতে ফেলে। তারপর 22-23 অর্থ বছরে আমাদেরকে আমরা বরাদ্দ চেয়েছিলাম 1000 কোটি টাকা, আমাদেরকে দিয়েছে 375 কোটি টাকা। আর 21-22 অর্থ বছরে আমরা চেয়েছিলাম 800 কোটি টাকা, সেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল 275 কোটি টাকা। তো ফলে এত বড় একটা প্রকল্পের কাজ, এখানে আমরা টাকা ছাড়া তো কাজ করা সম্ভব না। প্রথম ধাক্কা খেলাম আমরা করোনার কারণে, ওখানে 9 মাস সময় শেষ হয়ে করোনার পরে আসলাম, তখন দিল এটা বি ক্যাটাগরিতে ফেলে। এরপরে পরপর 3 বছর আমরা 1/3 বরাদ্দ পেয়েছি। আমরা আমাদের চাহিদার তুলনায় 1/3 বরাদ্দ পেয়েছি। ফলে কাজটা আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে নিতে পারিনি এবং সময় মতো আমরা কাজটা উঠাইতে পারিনি। তো এই কারণে আমাদের এখন সময় এবং ব্যয় দুইটাই বৃদ্ধি পাইছে। তো সময় বৃদ্ধি, আমাদের এই যে সময়টা নষ্ট হয়েছে ইয়ার কারণে, টাকা বরাদ্দ কম পাওয়ার কারণে এবং করোনার কারণে আমরা কাজটা করতে পারি না করার কারণে সময় বৃদ্ধি পাইছে। ফলে আন্তর্জাতিক বাজারে যে আমাদের যে ডলারের মূল্য বৃদ্ধি পাইছে, ডলার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের চুক্তির সময় ডলার ছিল 85 টাকা, আমরা ডলারের পেমেন্ট শেষ পর্যন্ত 120 টাকা পর্যন্ত করেছি। তো ফলে এই যে ডলারের যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনের কারণে প্রায় 450 কোটি টাকা বৃদ্ধি পাইছে। আর আমাদের প্রতিটা কন্ট্রাক্টের মেয়াদ 18 মাসের বেশি হয়, সেখানে প্রাইস এসকেলেশন প্রভিশন রাখার বিধান পিপিআরে আছে। সেই সুবাদে যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট,
সেগুলোতে প্রাইস এসকেলেশন রাখা হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, প্রাইস এসকেলেশন রাখার কারণেই কিন্তু ঠিকাদাররা লস করা সত্ত্বেও কাজটা করে গেছে, নাইলে কিন্তু তারা কাজ তখনই বন্ধ হয়ে যেত এবং আমাদেরকে দ্বিগুণ তিনগুণ দামে কাজটা করা লাগতো। আর আরেকটা কথা বলে রাখি, আমরা যখন চুক্তি করেছি, টেন্ডার করেছি, টেন্ডারের প্রেক্ষিতে আমরা যে দরপত্র পেয়েছি, জেটি নির্মাণ কাজে আমরা 20.2% লেসে পেয়েছি, ইয়ার নির্মাণ কাজে 19.2% লেসে পেয়েছি, রাস্তা 6 লেন রাস্তা 6% লেসে পেয়েছি, এবং ব্রিজ এখন কাজ চলতেছে, এটা আমরা 2.78% লেসে পেয়েছি। এটা আমাদের প্রায় 575 কোটি টাকা সেভ হয়েছে প্রাক্কলিত মূল্য থেকে। আমাদের প্রাক্কলন ছিল 2018 রেট অনুযায়ী, আর এখন 2023-এর রেট বের হয়েছে। 2023-এর রেট 2018 রেট থেকে 2023-এর রেট বৃদ্ধি পাইছে, বিভিন্ন ধাপে বিভিন্ন অঙ্গে 30 থেকে 35% রেট বৃদ্ধি পাইছে। তো ওইখানে ওদের লেস দিয়েছিল 19%, 20%, আবার 30 থেকে 35% মূল্য বৃদ্ধি, দুইটা মিলে প্রায় 50% মূল্য বৃদ্ধি পাইছে। 50% মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের 1 টাকাও রিভাইজ হয় নাই এ পর্যন্ত। বাংলাদেশে এমন কোনো প্রজেক্ট দেখাইতে পারবেন না আপনি যে কোনো প্রজেক্টে করোনার পরে 1 টাকাও বৃদ্ধি পায়নি, এরকম কোনো প্রজেক্ট বাংলাদেশে নাই। আমাদের এখানে তারা লেসে যাওয়ার পরেও 1 টাকা বৃদ্ধি পায়নি। এখন আমাদের যে প্রাইস এসকেলেশন বাবদ আমাদেরকে দিতে হবে প্রায় 400 কোটি টাকার মতো। তো সেটা হচ্ছে জেটিতে দিতে হবে 150 কোটি টাকার মতো, আর ইয়ার্ডে দিতে হবে প্রায় 120 কোটি টাকার মতো। আর ব্রিজ এবং রাস্তার কাজ চলমান আছে, ওইটা আমরা হিসাব নিকাশ করে ওইখানে হয়তো ওই দুইটা তো প্রায় 200 কোটি টাকার মতো যাবে যদি হিসাব নিকাশ করি। তো এখানে আমরা যদি জেটির কথা বলি, জেটি চুক্তি মূল্য যখন আমরা চুক্তি করি তখন জেটিতে আমাদের লেসে পাইছি আমরা 225 কোটি টাকা কম রেটে তারা চুক্তি করছে। তো এখন যদি আমরা তাদেরকে 150 কোটি টাকা দিই, তাও এখনও 75 কোটি টাকা আমাদের সেভিংস আছে 18 রেট থেকে। তারপরে ইয়ার্ডের ক্ষেত্রে ইয়ার্ডে আমাদের 258 কোটি টাকা সেভ হয়েছে টেন্ডারের সময়। তো এখন ইয়ার্ডে বাড়তেছে 120 কোটি টাকা, তাহলে 258 থেকে 120 গেলে প্রায় 238 কোটি টাকা, 138 কোটি টাকা এখনও ইয়ার্ডে সেভিংস আছে এসকেলেশন দেওয়ার পরেও। তো সুতরাং আমরা এই জেটি এবং ইয়ার্ডের কাজ যে রেটে করেছি, বাংলাদেশের ইতিহাসে এরকম রেটে এত অল্প রেটে কেউ কাজ করতে পারে নাই। আর ঠিকাদার কাজ করে গেছে, ঠিকাদার ইন্টারন্যাশনাল ঠিকাদার, তারা তাদের সুনাম এবং ইয়ার কথা বিবেচনা করে কাজটা করে গেছে, নাইলে তারা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, এইসব চিন্তায় তারা কাজ ত্যাগ করে নাই। এই দুটা বিষয়। তো আমরা আসলে এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমাদের ইয়ার্ড জেটি কাজ শেষ হয়ে গেছে, সুতরাং আমরা এখন অপারেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন তারপর ইকুইপমেন্টের কাজে আমরা কিছু ইকুইপমেন্ট সংগ্রহ করেছি। আমাদের মূল ইকুইপমেন্ট যেগুলো, 2টা ইকুইপমেন্ট, এটা আমরা কিনতে গিয়ে আমরা প্রথমবার একটা প্রতিষ্ঠান মামলা করেছে। অনেক চেষ্টা, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে পেরে যখন টেন্ডার করব তখন 2021-22, 22-23, 23-24 এই 2022-23, 23-24, 24-25 এই 3 অর্থ বছরে ইকুইপমেন্ট কিনা বন্ধ সরকারিভাবে। ফলে আমরা মামলা শেষ করার পরেও আর আমরা কাজ আগাইতে পারি নাই। এখন আবার আমরা টেন্ডার করছি, ওই কোডটা চেঞ্জ করে, অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী কোড চেঞ্জ করে এখন অন্য কোডে নিয়ে আমরা এখন টেন্ডার করছি। ফলে আমরা এখন মূল্যায়ন পর্যায়ে আছে, আমরা ইকুইপমেন্টটা কিনতে পারবো। আর অপারেশনের জন্য কিছু ইকুইপমেন্ট আমরা আমাদের ডিপিপির আওতায় আমরা ঠিকাদারের মাধ্যমে কিনেছি, যেটা দিয়ে আমরা এখন অপারেশন করতে পারবো। এটা আসলে ডিপিপিটার তৈরির পর্যায়ে আমরা ছিলাম না, এটা তখন করা হয়েছিল বুয়েটের মাধ্যমে। ডিপিপি ফিজিবিলিটি বুয়েট করেছে, আর ডকুমেন্টটা আসলে একটা থার্ড পার্টি দিয়ে তৈরি করেছিল। তো ডকুমেন্ট তৈরি করার সময় উনি কাজের সময়টা এবং শুধু ডিজাইনের সময়টা ধরেছেন, এটা আসলে ওনার অজ্ঞতা না ভুলক্রমে করেছে আমরা জানি না। এই কারণে ওখানে প্রায় 18 মাস ল্যাগিং ছিল। আর টাকার ক্ষেত্রে আসলে বুয়েট যখন ফিজিবিলিটি করেছে ব্রিজের এখানে, ওনারা যে আরসিসি ফাইল ধরেছে, স্টিল ফাইল ধরেছে, কিন্তু যখন করছে হিসাব করার সময় আরসিসি ফাইল ধরে হিসাব করছে, ওখানে মূলত হিসাবের একটা বড় ভুল ছিল। এবং যেটিতে ওনাদের আসলে তখন ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে ওনারা যেটির ফাইলের ডায়া ধরেছে 900 মিলিমিটার, যেটা পরে কোরিয়ান কনসালটেন্ট ডিজাইন করতে গিয়ে দেখছে যে ওইটা 900-তে হয় না, সয়েল কন্ডিশন অনুযায়ী ওইটা 1200 লাগে। আমরা ঠিকাদারকে যে পেমেন্ট করেছি, বৈদেশিক মুদ্রায় যে পেমেন্টগুলো করেছি, বৈদেশিক মুদ্রার পেমেন্টটা হচ্ছে যখন পেমেন্ট করি তখনকার রেট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমাদের চুক্তির সময় ডলারের মূল্য ছিল 85 টাকা, তো বিভিন্ন সময় আমরা যখন পেমেন্ট করেছি ডলারের মূল্য বৃদ্ধি পাইছে, ফলে ওইখানে কিছু টাকা বেশি গেছে। তো বেশি যাওয়াতে এখন ওই টাকাগুলো ঠিকাদারকে দিতে হবে। ঠিকাদারকে দিতে হবে না, আমরা আসলে ডিপিপি থেকেই খরচ করেছি, এখন ঠিকাদারের চুক্তি মূল্যের পর্যন্ত আসার পর আমরা আর খরচ করতে পারতেছি না। তো ওই টাকাটা আসলে তখন আমরা ঠিকাদারের বাকি বিলগুলো
পেমেন্ট করতে পারবে, বাকি বিল পেমেন্ট করলে ওদের টাকা শোধ হয়ে যাবে। আর হচ্ছে প্রাইস এসকেলেশন যে টাকাটা, এটা অনুমোদন হলে ঠিকাদার বিল সাবমিট করছে, এটা আমরা কনসালটেন্ট মূল্য দেখতেছে, দেখার পর ওইখানে যে ফাইনাল হিসাব নিকাশের পর যে টাকাটা পাওনা থাকবে সেটা আমরা দিব। সেটা কাজ যেহেতু ওদের শেষ হয়ে গেছে, ওরা এখন ডিপিপি অনুমোদন হলে টাকাটা পাবে। তো ডলারে ওইখানে আমাদের প্রায় ডলারের কারণে 400 কোটি টাকার মতো ভেরিয়েশন হয়েছে, আর প্রাইস এসকেলেশন করে 420 বা 25 এরকম হয়েছে। আর বাকিটা হচ্ছে কনসালটেন্টের যেহেতু আমাদের এই কনসালটেন্ট চুক্তির মেয়াদ ছিল 30 মাস, আমরা প্রথমে ওই 30 মাসের কাজকে আমরা 54 মাস ব্যবহার করেছি। তো এখন যেহেতু সময় আরও বাড়তেছে, তো কনসালটেন্টের বর্ধিত মেয়াদের জন্য ওদের কিছু অতিরিক্ত ম্যানমান্থ লাগবে, সেটার জন্য ওইখানে কিছু টাকা বৃদ্ধি পাইছে। তো আসলে এই এখন যে 15 মাস বৃদ্ধি প্রস্তাব করছি আমরা, সেটা হচ্ছে আমাদের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে 6 লেন রোড আর একটা আন্দারমানিক ব্রিজ। এই দুইটা কাজ রোডস অ্যান্ড হাইওয়ে করার, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ডিপোজিটরি ওয়ার্কের আওতায় সম্পাদন করার কথা। তো ওনারা রাস্তা চুক্তি করতে প্রায় 1.5 বছর সময় শেষ হয়ে গেছে ওনাদের। ডিজাইন ড্রয়িং আমরা করে দিয়েছি, ওনারা শুধু টেন্ডার করবে, টেন্ডার করে চুক্তি করতে 1.5 বছরের মতো সময় শেষ করছে রাস্তাতে, ফলে রাস্তার কাজটা পিছাই গেছে। আর ব্রিজের 2 বছর শেষ হওয়ার পরে যখন দেখছি ব্রিজ চুক্তি করতে পারতেছে না, তখন আমরা ব্রিজ নিয়ে আসছি মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে, ব্রিজ নিয়ে এসে আমরা পুনরায় টেন্ডার করছি, করে আমরা ব্রিজের কাজ শুরু করছি। তো ফলে ব্রিজের কাজ চুক্তি অনুযায়ী ব্রিজের কাজ শেষ হবে মে 2026-এ। তো মে 2026-এ যদি শেষ হলে আমাদের আর থাকে 1 মাস অর্থ বছরের। ওই 1 মাসের মধ্যে আমাদের হিসাব নিকাশ শেষ করে রিপোর্ট তৈরি করা সম্ভব হবে না, এজন্য আমরা আর 6 মাস বেশি চেয়েছি, ডিসেম্বর পর্যন্ত চেয়েছি। তো শুধুমাত্র ব্রিজ এবং রাস্তার কারণে আমাদের সময়টা এখন বাড়তেছে, যেটা রোডসের ওইখানে সময়টা নষ্ট হয়েছে। পায়রা গভীর সমুদ্র বন্দর আসলে কাগজপত্র কোথাও কিন্তু নাই। এই বিষয়টা কোনো একটা মিটিংয়ে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, সেটাই আসলে ওই গভীর সমুদ্র বন্দর হিসেবে আলোচনায় আসছে। কিন্তু কাগজপত্র আমাদের ডিপিপি থেকে শুরু করে কোথাও গভীর সমুদ্র বন্দর, ওখানে সমুদ্র বন্দরই বলা আছে। তো সমুদ্র বন্দর হিসেবে আমরা এটা কনসিডার করতেছি, এবং সেখানে আমাদের ড্রাফট বলা আছে আমরা টাইট সহ 10.5 মিটার। তো আমরা ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন করেছি, আর পৃথিবীতে আমার কোনো পোর্ট নাই যেখানে ড্রেজিং হয় না। তো এখানেও আসলে এটা ইয়ার বাইরে না, এখানে ফলির পরিমাণ একটু বেশি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে আমাদের 2টা তাপবিদ্যুৎ কেন্দ্র চলতেছে, একটা হচ্ছে বিসিপিসিএল এবং আরএনপিএল, এই 2টা। ওইখান থেকে আমরা ক্যাপটিভ কার্গো থেকে আমরা লেভি পাবো। যে লেভি পাবো, সেই লেভির টাকাটা যদি আমরা যোগ করি, তাইলে আমাদের এই ড্রেজিংয়ের খরচটা উঠে আসবে। ড্রেজিং বাবদ আমাদের অতিরিক্ত কোনো খরচ হবে না। আর আমরা এখন ক্যাপিটাল ড্রেজিং করেছি, এখন আমাদের মেনটেন্যান্স ড্রেজিং চালিয়ে যেতে হবে, নাইলে এটা পলি পড়বেই। পলি রিমুভ করার জন্য আমাদের মেনটেন্যান্স ড্রেজিং করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের খরচ যেটা হবে, আমরা 2টা জাহাজ কেনার জন্য প্রস্তাব করেছি আমাদের ডিপিপিতে। 2টা জাহাজ কিনতে পারলে আমরা নিজেরা মেনটেন্যান্স করব, সেই ক্ষেত্রে আমাদের খরচ $1 কমে চলে আসবে। ফলে আমাদের যে খরচ হবে, এই খরচ আমরা পুরোপুরি এই লেভির টাকা থেকে উঠাইতে পারবো, ফলে আমাদের উপর কোনো এক্সট্রা চাপ আসবে না। এবং পায়রা সমুদ্র বন্দর একটা এই চ্যানেল যদিও লম্বা, কিন্তু এখানে এটা স্ট্রেট চ্যানেল, এখানে একটা বড় জাহাজ 40,000 থেকে 50,000 DWT জাহাজ পর্যন্ত আসতে পারবে। ফলে পায়রার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি মনে করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।